প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইভ্যালি ২১ রাতের আজকের আলোচনা। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতিনিয়তই ২১ রাতে আমরা সমসাময়িক বিষয়গুলি নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি এবং বেশিরভাগ সময় আসলে আমরা কথা বলছি সারা বৈশ্বিক যে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি। আমরা জানি যে সারা বিশ্বব্যাপী এখন ভ্যাকসিন গ্রহণ চলছে, বাংলাদেশও সেই পাল্লায় অনেকটাই এগিয়ে রয়েছে। নানা আলোচনা সমালোচনা থাকলেও সব কিছুতে ছাপিয়ে আসলে আমরা যথাসময়েই ভ্যাকসিনেশন পদ্ধতি আমরা বাংলাদেশের পূর্ব পরিকল্পনা অনুযায়ী শুরু করতে পেরেছি। আমরা জানি যে প্রথম ডোজের ইতিমধ্যেই জাতীয়ভাবে আসলে টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। ইতিমধ্যে প্রায় ২৬ লাখের বেশি টিকা গ্রহণ হয়েছে এবং দ্বিতীয় পর্যায়টিও ইতিমধ্যে আমাদের হাতে আসতে শুরু করেছে। এবং সেই সাথে বৈশ্বিক যে অবস্থা, আমরা জানি যে কোভ্যাক্সের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে যে করোনা টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বব্যাপী, বিশেষ করে কোভ্যাক্সের যে সদস্য দেশগুলো রয়েছে প্রায় ১৪৫টি দেশ, সেই দেশগুলোতে ইতিমধ্যে আজকে থেকে শুরু হয়ে গেছে। আমরা জানি যে আফ্রিকার দেশ গানার মাধ্যমে আসলে সেই কার্যক্রমটি শুরু হয়ে গেছে। বাংলাদেশও জুন জুলাই নাগাদ বড় একটি সংখ্যার কোভ্যাক্সের প্রতিনিধি হিসাবে সেটি পেতে যাচ্ছে। এই যখন অবস্থা, বাংলাদেশের চ্যালেঞ্জ, বাংলাদেশের অগ্রগতি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব এবং সাথে সাথে আমরা ভ্যাকসিনও দিচ্ছি, তার সাথে সাথে সচেতনতার জায়গাটি যেন আমরা ভুলে না যাই, আমরা যেন স্বাস্থ্য সতর্কতার জায়গাগুলো অবশ্যই মেনে চলি, সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং এসব বিষয়গুলি নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের ২১ স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মিজানুর রহমান কল্লোল, সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন অধ্যাপক আবু মো ফারুক, ওষুধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং ভার্চুয়ালি আরও সংযুক্ত আছেন অধ্যাপক ডক্টর এম.এ. আজিজ, মহাসচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সচিব। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি আলোচনাটি শুরু করতে চাইব অধ্যাপক ডক্টর এম.এ. আজিজ, মহাসচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সচিব, আপনার কাছ থেকে। আজ প্রথমে একটু জানতে চাইব, আমরা জানি যে জাতীয়ভাবে আসলে সারা দেশব্যাপী আমাদের করোনা ভাইরাসের টিকা প্রদানের প্রথম ধাপের কার্যক্রম চলছে। আমরা দেখছি যে প্রতিদিনই আসলে আগ্রহের জায়গাটি বাড়ছে, টিকার সংখ্যা, দেওয়ার সংখ্যাটাও বাড়ছে। ইতিমধ্যে আমরা জানি যে দ্বিতীয় ডোজের চালানো আমাদের হাতে আসতে শুরু করেছে এবং সেই সাথে যে অবস্থানটি এখন পর্যন্ত, সেটি যদি একটু তুলে ধরেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের দেশে এই কোভিড-19 আসার পরে এটা একটা চ্যালেঞ্জ ছিল, সেটার ম্যানেজমেন্ট আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা আমরা সফলতায় দেখিয়েছি। আমরা এই কোভিড নিয়ন্ত্রণে পরবর্তী সময় একটা চ্যালেঞ্জ ছিল এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম সফল করা। দেখুন, প্রথম থেকেই এই ভ্যাকসিন আসবে কি আসবে না, সরকার আনতে পারবে না, এই ভ্যাকসিন ভালো না, মুরগির ভ্যাকসিন, এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া বেশি, অনেক আলোচনা সমালোচনা, সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে আমাদের দেশে টিকা চলে আসলো, ভ্যাকসিন চলে আসলো। এবং আরো খুশির ব্যাপার যে আমাদের দেশের সাথে পাশের দেশের যে ঐতিহাসিক ভাবে যে আমাদের সম্পর্ক, সেই কারণে ২০ লাখ ডোজ উপহার হিসেবে আমরা পেলাম। এবং প্রথমেই এই আমাদের দেশে কিছু সংখ্যক লোকজনের নেগেটিভ প্রচারণায় প্রথম দিকে একটু সমস্যা ছিল। পরবর্তী সময়ে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকারের সার্বিক ব্যবস্থাপনার প্রেক্ষাপটে এখন যে আপনি পরিস্থিতিটা বললেন যে পার ডে ২ লাখের মতো টিকা দিচ্ছে, পার ডে ৩,০০০-এর মতো ভ্যাকসিনেশন হচ্ছে, আমাদের ৭,৩৪৪টি ভ্যাকসিনেশন টিম আছে, অ্যাক্টিভলি কাজ করছে ২,৫৯০টি টিম কাজ করছে, একটি টিম ১৫০ জনের টিকা দিতে পারছে। আমাদের দিন দিনই চাহিদা বাড়ছে, লোকজনের রেজিস্ট্রেশনে ভিড় জমাচ্ছে এবং সরকারের পরিকল্পনা আছে আমাদের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক সাব সেন্টার গুলোতেও আমাদের যেহেতু টিম আছে সেখানেও তারা ভ্যাকসিনেশন দিবে। রেজিস্ট্রেশনের জটিলতা ছিল, সেটাও কাটিয়ে গেছে। আমাদের এই অ্যাপস এর কথা বলে যে ৯০ কোটি টাকা লাগবে, সেটাও লাগে নাই, আইসিটি মন্ত্রণালয় সেটা ব্যবস্থা করে দিয়েছে। এখন এই প্রান্তিক পর্যায়ে যারা স্বাস্থ্যকর্মী আছে তাদেরও মোবাইল অ্যাপস এর মাধ্যমে কাজ করার সুযোগ দিয়েছে। এবং যারা প্রান্তিক পর্যায়ে এই সুবিধা নিতে পারবে না, কেউ পারছে না, তাদের ব্যাপারেও স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর নির্দেশ দিয়েছে আমাদের যারা স্বাস্থ্য কর্মীরা আছে, যারা বিগত দিনের অভিজ্ঞ, ইপিআই প্রোগ্রামে অভিজ্ঞ, তারা মাঠ পর্যায়ে তাদের যে নেটওয়ার্ক আছে, ভলান্টিয়ার আছে, জনপ্রতিনিধি আছে,
সিভিল সোসাইটি আছে, আগে যাদের সমন্বয়ে এটা কাজটা করতো তাদের মাধ্যমে তারা বাড়ি বাড়ি গিয়ে রেজিস্ট্রেশন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা সেই কাজটি করছে যাতে প্রান্তিক পর্যায়ে কেউ বাদ না পড়ে। এবং আমাদের এই সিটি কর্পোরেশন এলাকায়, স্লাম এরিয়া, বস্তি এলাকায় যারা বাস করে তাদের ব্যাপারে হেলথের স্বাস্থ্যকর্মী, এনজিও, জনপ্রতিনিধি সবার মাধ্যমে উদ্বুদ্ধ করার চেষ্টা হচ্ছে। সুতরাং আমরা মনে করি যে বিশাল একটা কর্মযজ্ঞ চলছে এবং আমরা আশা করছি যে আমাদের ভারতের সাথে যে সিরাম ইনস্টিটিউট 3 কোটি ভ্যাকসিনের সেটা কিন্তু পার্টলি আসা শুরু হয়ে গেছে এবং সেখানে অনেক অতিরিক্ত টাকাও দেওয়া আছে। সেখান থেকে আমরা মনে করি আরো অতিরিক্ত ভ্যাকসিন, যেহেতু তারা ইন্ডিয়া প্রোডাকশনে আছে, সেখান থেকে সিরাম ইনস্টিটিউটে আরো ভ্যাকসিন আমরা পাবো। সুতরাং কোভ্যাক্স এর মাধ্যমে ভ্যাকসিন আমরা আশা করছি মে জুন মাসের মধ্যে ভ্যাকসিন আসবে। এর আগেও এপ্রিল মাসেও কিছু ভ্যাকসিন আসার সম্ভাবনা আছে কোভ্যাক্স এর। সব মিলেই আমরা মনে করি যে সরকারের যে কর্ম পরিকল্পনা সঠিকভাবে এগোচ্ছে এবং জনগণ উদ্বুদ্ধ হচ্ছে, জনগণ এখন স্বস্তি নিয়েই কাজ করছে। যারা এটার বিরোধিতা করছিল, নেগেটিভ প্রচারণা করছিল, তারাও কিন্তু এখন এসে ভ্যাকসিন নিচ্ছে। সুতরাং আমি মনে করি সরকারের এই ভ্যাকসিনেশন প্রোগ্রামও সফলতার দিকে যাচ্ছে। ইতিমধ্যে ভ্যাকসিনেশনের প্রোগ্রামে আমরা গ্রেডিং এ অনেক বিশ্বের 5-6টি দেশের মধ্যে আমরা একটি দেশ, এবং আমাদের জন্য সুসংবাদ যে বিশ্বের অনেক দেশে এখনো ভ্যাকসিন পায় না, উন্নত দেশও। সেই ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের দেশের মানুষের জন্য সর্বাগ্রে উন্নত দেশের আগে আমাদের টিকাদানের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি এবং সুস্বাস্থ্য কামনা করছি। জি ভাই, আপনার কাছে আমরা আসবো এবং স্যারের কাছে আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে আমি একটু ডক্টর মিজানুর রহমান কল্লোরের কাছ থেকে কিছু মতামত জানতে চাইবো। যে মিজানুর রহমান কল্লোর, আমরা জানি যে আমরা যে করোনা ভাইরাসের টিকা প্রথম ধাপের বিষয়টি আমরা জানি সকলে, যে প্রায় 26 লাখের মতো টিকা গ্রহণ চলছে, প্রতিদিনই সেটি বাড়ছে। একটু জানবো যে নানা অপপ্রচার ছিল, সেটিকে ছাপিয়ে প্রতিদিনই আমরা দেখছি ভ্যাকসিনেশনের আওতা বাড়ছে। একটু বিশেষ করে এই জায়গাগুলো নিয়ে অনেক প্রশ্ন আপনিও পান, আমরাও পাই, যে আমার ডায়াবেটিক আছে, আমার উচ্চ রক্তচাপ আছে, আমার অন্যান্য প্রবলেম আছে, আমি টিকা নিতে পারবো কিনা। এবং আপনি নিজেও এই যে টিকাদান পদ্ধতির সাথে অনেকদিন, মোটামুটি মাসখানেক ভ্যাকসিনেশনের পদ্ধতি চলছে, সেটির একটু অভিজ্ঞতা বলবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ 21-এর টিভির অগণিত দর্শকদের, এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্বাধীনতা চিকিৎসক পরিষদের মাননীয় মহাসচিব প্রফেসর এম এ আজিজ স্যারকে, এবং ধন্যবাদ জানাচ্ছি ফারুক স্যারকে, যাদের কাছ থেকে আমরা মূল্যবান আরও কিছু শুনবো। তা যাই হোক, বাংলাদেশের আজিজ ভাই যেটা বলে গেছেন যে আমাদের করোনার নিয়ে কিন্তু অপপ্রচার, করোনার যে ভ্যাকসিন নিয়ে অপপ্রচার, এটা শেষ নাই এবং শেষ হবে না। বাংলাদেশে অনেক মানুষ আছে যে যারা এই করোনার পর থেকে শুধু ভ্যাকসিন বলে তারা চিৎকার করছিল, কবে আসলে ভ্যাকসিন আসবে, যখন বিশ্বে ভ্যাকসিন উৎপাদিত হলো। তারপরে দেখেন ভ্যাকসিন আসার পরে আমরা কি দেখলাম, যে কিছু মানুষ নেতিবাচক তারা প্রচারণা করছে। হ্যাঁ, কিন্তু আসলে সাধারণ মানুষকে আসলে থামিয়ে রাখা যায় নাই। কারণ আমরা জানি যে এই ভ্যাকসিনই একমাত্র প্রতিষেধক হিসেবে আসলে কাজ করবে। যে কোনো নতুন রোগ যখন আসে, যখন ভ্যাকসিনের জন্য সারা বিশ্বে মানুষ তাকিয়েছিল, বিজ্ঞানীরা অতি স্বল্প সময়ে এই ভ্যাকসিনটা আবিষ্কার করেছে। হ্যাঁ, এবং এই ভ্যাকসিন কিন্তু এটা আসলে একমাত্র, আমরা এখন পর্যন্ত ধরে নিচ্ছি একমাত্র প্রতিষেধক আর কি, মাস্কের কথা বাদ দিলে আর কি, একমাত্র প্রতিষেধক। তো যাই হোক, যে আমি যে প্রথম যে অভিজ্ঞতা, আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমি ভ্যাকসিন নিয়েছিলাম গত 13ই জানুয়ারিতে, এবং সেখানে দেখেছি যে প্রচুর মানুষের ভিড়। এবং আপনি যদি দেখেন যে প্রতিদিন কিন্তু এই সংখ্যা কিন্তু বাড়ছে আপনার বিভিন্ন কেন্দ্রে। হ্যাঁ, আপনি বিভিন্ন কেন্দ্রে যান, প্রতিদিন কিন্তু টিকার দানের যে সংখ্যা কিন্তু বাড়ছে। আর একটা জিনিস যেটা অত্যন্ত সুশৃঙ্খলভাবে, টিকা যে গভর্নমেন্ট যেভাবে আপনার সেট করে দিয়েছেন, হ্যাঁ, যে এই যে কমিউনিটি ক্লিনিক বলেন কিংবা এই যে স্বাস্থ্যকর্মীদের যেভাবে প্রশিক্ষণ দিয়ে যেভাবে তারা টিকাদান কর্মসূচি যারা সফল করছে, হ্যাঁ, এবং বাস্তবায়িত করছে, সেটা অত্যন্ত সুশৃঙ্খলভাবে, কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার কথা শোনা যায় নাই। এবং আমাদের দুজন অত্যন্ত সৌভাগ্য এবং অত্যন্ত সুখবর যে আজকে আমাদের বঙ্গবন্ধু কন্যা যে শেখ রেহানা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন, তিনি আজকে টিকা নিয়েছেন। এবং এতে সাধারণ মানুষেরা কিন্তু আরও বেশি অনুপ্রাণিত হবে। কারণ টিকা নিয়ে যে
অপপ্রচার এবং যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা শোনা যাচ্ছিল সেরকম কিন্তু আসলে হয়নি। এবং একটি টিকার পার্শ্ব প্রতিক্রিয়া কিছুটা থাকা স্বাভাবিক। যদি কোনো টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে তাহলে ধরে নিতে হবে যে ওই টিকাটা আসলে কোনো কার্যকর টিকা নয়। হ্যাঁ, যে একটু জ্বর থাকবে, সামান্য আপনার ব্যথা থাকবে, গা ম্যাজ ম্যাজ ভাব করতে পারে, এগুলো খুবই স্বাভাবিক। আর যে অপপ্রচার এরা চালাচ্ছিল আসলে যে ওই ইন্ডিয়াতে যে মারা গেছিলেন তাদের আসলে যে মারা যাওয়াটা তাদের ভ্যাকসিনের সাথে কিন্তু আসলে সম্পৃক্ত নয়। যে যদিও তারা ভ্যাকসিন নিয়েছিলেন কিন্তু পরবর্তীতে মারা গেছে, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে আসলে তারা অন্য রোগে ভুগছিলেন, সেই কারণে আসলে মারা গেছেন। ভ্যাকসিনটা নেওয়ার পরে মারা গিয়েছেন বলে অপপ্রচারটা চলে আসে। এটাই আসলে সঠিক। হ্যাঁ, যে এখানে আপনি তো অনেক দিন ধরে এই যে টিকা কার্যক্রমের সাথে সরাসরি মোটামুটি সম্পৃক্ত আছেন, একেবারে পার্শ্ব প্রতিক্রিয়ার মতো ঘটনা আসলে আপনি কি দেখেছেন? না, একেবারে পার্শ্ব প্রতিক্রিয়া ওই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু কারো কিন্তু দেখা যায় বলার মতো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। না, প্রতিদিন যারা টিকা নিচ্ছে আমাদের ইনস্টিটিউট বলেন এবং আমার পরিচিতজন বলে সবার সাথে তোমার কথা হচ্ছে, কিন্তু এবং আমরা সংবাদপত্র পত্রিকায় তো দেখছি, সামাজিক মাধ্যমেও দেখছি। তো ওইভাবে যারা ভীত ছিল তারাও কিন্তু অনেকেই টিকা নিয়েছেন, টিকার ব্যাপারে যারা ভীত ছিল, এবং কারো ওই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আসলে দেখা যায় নাই। হ্যাঁ, যে আপনার এবং সবচেয়ে মজার ব্যাপার যে যখন টিকা নিচ্ছে সে টেরও পাচ্ছে না যে এত দক্ষ আমাদের যে কর্মীরা যে টিকা দিচ্ছেন, স্বাস্থ্যকর্মীরা, নার্সরা যেভাবে টিকা দিচ্ছেন, একটা যে সুচ যে ফুটছে সেই ব্যথা পর্যন্ত তারা আসলে পাচ্ছে না। হ্যাঁ, যে এত সুন্দর ব্যবস্থাপনায় এবং সুন্দর প্রশিক্ষণের মাধ্যমে এই টিকাগুলো আসলে সেক্ষেত্রে এই যে বিষয়টি আসে যে আমার ডায়াবেটিক আছে, আমার প্রেশার আছে, আমার অন্যান্য সমস্যা আছে, টিকা নিব কি নিব না একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, সেই ক্ষেত্রে কি বলবেন আপনারা? এই ক্ষেত্রে তো প্রথম দিকে আসলে আমরা তো সবসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আসলে গাইডলাইন অনুযায়ী আমরা চলবো, সমগ্র বিশ্বতে তাই চলে। এই তো প্রথমে তারা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আসলে যে তারা দিতে পারবে। একমাত্র অ্যালার্জি ঘটিত যে সমস্যাগুলো আছে, যারা বিগত দিনে কোনো টিকা নিয়ে প্রচুর পরিমাণে অ্যালার্জি সৃষ্টি হয়, তারা বাদ দিয়ে আর দেখা যাচ্ছে যে সবাই মোটামুটি আসলে নিতে পারবে, নিচ্ছেনও অনেকে, এখন পর্যন্ত। আপনার কাছে আসবো, আমরা অনেকক্ষণ ধরে আবু ফারুক স্যার আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। স্যার, আপনি শুনছিলেন আমরা ভ্যাকসিনেশনের জায়গাটি নিয়ে কথা বলছিলাম। প্রথমে একটু আপনার মতামত শুনবো। এই যে প্রথম ধাপের যে টিকা প্রদান চলছে সারা দেশব্যাপী, এখন পর্যন্ত যে পরিমাণ টিকা আমরা দিতে পেরেছি, সামনে আরো আমাদের পরিকল্পনা রয়েছে, সেই জায়গাটি প্রথমে একটু যদি আলোচনা করেন স্যার। থ্যাংক ইউ। আমি ধন্যবাদ জানাই 21 টিভিকে যে তারা লাগাতারভাবে আপনারা এই টিকা সচেতনতা বিষয়ে কাজ করে যাচ্ছেন। আমি নিজেও আপনাদের সঙ্গে কয়েকবার কথা বলেছি এই অনুষ্ঠানে। আমাদের আজকে ডক্টর এম এ আজিজ এবং ডক্টর মিজান যে কথাগুলো বললেন, সেই কথাগুলোর সাথে আমি শুধু যেই জায়গাগুলো যোগ করতে চাই, উদ্দেশ্যটা হলো যে সচেতনতার মাত্রাটাকে আরেকটু বাড়ানো, অপপ্রচার যেগুলো চলছে, এখনো চলছে, সেই অপপ্রচারের সম্পর্কে দুটো কথা বলা। তার আগে আপনি যে প্রসঙ্গটা আনলেন সেই সম্পর্কে বলি যে এই পর্যন্ত আমরা যতটুকু অর্জন করেছি, এত অপপ্রচার সত্ত্বেও, এত বিরূপ মনোভাব বিভিন্ন মহল থেকে ছিল, তারপরেও আমরা যে সেই 20 লক্ষ ক্রস করে গেছি, এটা একটা খুব বড় বিষয়। আমরা 20 লক্ষ মানুষকে টিকা দিতে পেরেছি এবং সেটা অতিক্রম করেছি। 7 লক্ষ টিকা দেওয়ার যে লক্ষ্যমাত্রা আমাদের 3 মাসের সামনে আছে, এই 7 লক্ষ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা আমরা তার চাইতে বেশি করব বলে ইনশাল্লাহ তা মনে হচ্ছে। এবং এটি একটি সরকারের জন্য, আমাদের জনগণের জন্য, করোনার বিরুদ্ধে যে যোদ্ধারা যুদ্ধ করছেন সবার জন্য এটি একটি বড় সুখবর যে আমরা এটি পারব। তবে এর সাথে কিছু কাজ আমাদের মনে হয় করা দরকার। যেমন ধরুন, প্রথমত আমাদের এই যে কথাটা আমাদের একটু আগে আজিজ ভাই বলছিলেন যে কেন্দ্রের সংখ্যা আরো বাড়ানো যায় কিনা এবং রেজিস্ট্রেশনের পদ্ধতিটাকে আরেকটু উদারভাবে করা যায় কিনা, ছড়িয়ে দেওয়া যায় কিনা, স্বেচ্ছাসেবক বিভিন্ন সংগঠন তাদেরকে লাগানো যায় কিনা, বিশেষ করে সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন তাদেরকে। তো এই জিনিসটার সাথে আমি যোগ করব যে এদের সাথে আমরা আমাদের মসজিদ, মন্দির, প্যাগোডা, সেখানে যারা মৌলভী সাহেবরা আছেন, ইমাম সাহেবরা আছেন, আমাদের পুরোহিত আছেন, আমাদের ওই ফাদাররা আছেন, তাদের সবাইকে এখানে জড়িত করা দরকার। তাদের মোটিভেশনটা খুব বেশি কাজ করবে। আমাদের যারা ইতিমধ্যে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে সম্মত হয়েছেন বা পরিকল্পনার মধ্যে সরকার যাদেরকে নিচ্ছেন,
তাদের সাথে এদেরকেও যোগ করা হোক। সামাজিক সংগঠনগুলোকে নেওয়া দরকার, কারণ তাদেরও একটা প্রভাব স্থানীয় পর্যায়ে আছে। তার চাইতেও আরেকটি জিনিস বড়, সেটি হলো যে আমাদের বাংলাদেশে অনেক এলাকা অত্যন্ত রিমোট এলাকা, যোগাযোগ ব্যবস্থা তেমন নেই। অনেক গ্রাম আছে, অনেক চর এলাকা আছে, পার্বত্য এলাকা আছে, দুর্গম পার্বত্য এলাকা। সেখানে কিন্তু ওই রেজিস্ট্রেশনের জন্য ভলান্টিয়ার গিয়ে কতটুকু সুবিধা করতে পারবে, কিংবা রেজিস্ট্রেশন করার পরে টিকা দেওয়ার জন্য কতটুকু তাকে কেন্দ্রে আনা যাবে, এটি কিছুটা তো সন্দেহ থাকেই। তো সেই জন্য যেটি করা যেতে পারে সেটি হলো যে এই ধরনের ক্ষেত্রগুলোতে, যেখানে রিমোট এলাকাগুলোতে, সেখানে আমরা টিকাটাকে তার বাড়িতে গিয়ে দেওয়া যায় কিনা। তিনি কেন্দ্রে আসবেন, তার চাইতে আমরাই বরং টিকাটাকে একটা ছোটখাটো একটা ব্যবস্থা করে আমরা সেখানে নিয়ে যেতে পারি কিনা। আমাদের জন্য দুটো অসুবিধা হবে। একটা হলো যে টিকা দেওয়ার মতো দক্ষ শক্তি, সেই জনশক্তি আমাদের আছে কিনা। আমার মনে হয় এটি আমাদের আছে, এটা আমাদের ইনশাল্লাহ অসুবিধা হবে না। দ্বিতীয় হলো যেটি, সেটি হলো যে ওই টিকাটাকে সংরক্ষণ করার জন্য কি ব্যবস্থা। এই ব্যাপারে আমি বলতে চাই যে আমরা যেহেতু ফাইজার কিংবা মডার্না তাদের কোনো টিকা নিচ্ছি না, আমরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রাজেনেকার টিকাটা নিচ্ছি। অতএব এটি কিন্তু ওই সাধারণ তাপমাত্রা চাইতে একটু কম তাপমাত্রা হলেই চলে। তো সেক্ষেত্রে আমরা আমাদের কমিউনিটি যে হেলথ সেন্টারগুলো আছে, সেখানে এই কমিউনিটি ক্লিনিকগুলোতে রেফ্রিজারেটর আছে, ঠান্ডা করার জন্য আমরা সঙ্গে যোগ করতে পারি ও ছোট ছোট ইপিআই এর যে ফ্লাস্কগুলো, কুলিং যে সব চেম্বারগুলো তারা ব্যবহার করে সেগুলোকে। এমনকি আমরা যে এই দেখি যে আইসক্রিমের যে বাক্সগুলো, সে আইসক্রিমের বাক্সগুলোকেও টিকার সাথে একটু বরফ দিয়ে নিলে অনেকক্ষণ থাকে। এটিকে আমরা মনে হয় যে পরিবহনের কোনো সমস্যা হবে না। টিকাটা যদি তার পাড়াতে যায়, তাদের এলাকায় যায়, তখন কিন্তু এই হারটা বাড়বে, অনেক বেশি বাড়বে। আরেকটা ব্যাপার হলো যে তখন ওই যে যারা নাকি অপপ্রচারকারী কিংবা যাদের মধ্যে ভয়টা আছে, সেই ভয়টা কিন্তু তখন কেটে যাবে, থাকবে না। আমি এই প্রসঙ্গে একটু বলি, সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচাইতে উন্নত বা শক্তিশালী, তাদের কাঠামো অনেক বড়, স্বাস্থ্য কাঠামো অনেক বড়, কিন্তু তারপরেও তাদেরকে সেনাবাহিনী নামাতে হয়েছে এই টিকা ব্যবস্থাপনার জন্য। টিকা বিতরণ করার জন্য সমস্যা হয়ে গেছিল, তারা যেভাবে পরিকল্পনা করছিল সেভাবে হচ্ছিল না। এমনকি আপনারা বোধহয় জানেন যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো স্টেটে, আরকানসাস, ম্যাসাচুসেটস, পেনসিলভেনিয়া, এইসব এলাকাতে কিন্তু টিকা দেওয়া বন্ধ। অনেকেই প্রথম ডোজ দেওয়ার পরে দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছে, তাদের তারিখ চলে এসছে কিন্তু টিকা নাই। ওই কেন্দ্রগুলো থেকে বলে দেওয়া হয়েছে যে আগামী 2 সপ্তাহ আপনাদেরকে আমরা টিকা দিতে পারবো না, অপেক্ষা করেন, আমরা জানাবো পরে আপনাদেরকে। যারা এখনো প্রথম ডোজের টিকা পাননি, তাদের অবস্থা তো আরো খারাপ। তারা মনে করছেন যে হায় হায়, আমরা বোধহয় টিকাই পাবো না। তো সেখানে তাদের এই সমস্যাটা কিসের সমস্যা? বিতরণের সমস্যা। আর কি সমস্যা? ওখানে ওই সিরিঞ্জের অভাব, গ্লোভসের অভাব, এই সমস্ত অভাবগুলোর কারণে তারা টিকাটা চালাতে পারছে না। এত বড় একটা দেশ, এত 1 নম্বর একটা দেশ, তাদের এই যে জায়গাটা, এটা কিন্তু মহামারীর সময়ে, পাবলিক হেলথের এই ধরনের ক্রাইসিসের সময় কিন্তু ঘটতেই পারে। এটার জন্য আমরা আমেরিকা কিন্তু দোষ দিচ্ছি না, এটাই বাস্তব। তো তাহলে তারা যে সেনাবাহিনী সহযোগিতা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, খুবই ভালো একটি উদ্যোগ, এবং আমার মনে হয় যে এটি খুব সহজেই তারা মিটিয়ে নিতে পারবে। বাংলাদেশে আমরা আমাদের কোনো জায়গায় যেখানে নাকি রিমোট এলাকাগুলো আছে, যেখানে আমাদের দুর্গম চরাঞ্চল বলি, পার্বত্যাঞ্চল বলি, বা এমনিতেই যেখানে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, সেখানে কিন্তু আমরা এই প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে কিংবা তাদের বদলে সেনাবাহিনীকে আমরা কিন্তু নিতে পারি। এবং সেনাবাহিনী বিভিন্ন সময় আমাদের জাতীয় ক্রাইসিসের সময়ে আমাদের কাজ করেছে, বন্যার সময়ে, ঘূর্ণিঝড়ের সময়ে, নানান সময়ে আমরা তাদের কাছ থেকে খুবই বড় সহযোগিতা পেয়েছি। আমার মনে হয় যে এখানে আমাদের যে কাজগুলো চলছে তার সাথে এডিশনালি আরো কিছু কাজ আমাদের নিয়ে নেওয়া দরকার, একসঙ্গে চলুক, একযোগে চলুক। তাতে করে আমরা ওই যে 12 কোটি বা 14 কোটি মানুষকে আমাদের টিকা দেওয়া দরকার, এটা কিন্তু অর্জন করতে পারবো। আর না হলে অনেক সময় লেগে যাবে। আমরা যদি ধরি যে 3 মাসে দেব 60 লক্ষ, তাহলে 6 কোটি লোককে দেব 10 মাসে। এবং যদি আমরা 12 কোটি লোককে টিকা দিতে চাই, তাহলে আমাদের 20 মাস সময় লাগবে। তার মানে 4 মাস কম 2 বছর। এতদিন তো অপেক্ষা করা যাবে না, তাহলে তো আমাদের হার্ড ইমিউনিটিটা আসবে না। আর আরেকটা ব্যাপার হলো যে আপনি
এই শহর এলাকার মধ্যে যতটুকু আমরা আগ্রহ দেখছি, গ্রাম এলাকায় কিন্তু অত আগ্রহ থাকার কথা না, কারণ আমরা বিভিন্ন সময়ে আমাদের চকিত জরিপগুলো করি আমরা, সেখানে কিন্তু আমরা দেখি মোটামুটি আঁচ পাওয়া যায় যে এখনো ওই মানুষের একটা অনীহার ভাব আছে, এখনো অপপ্রচারকারী যারা ইন্টারনেটের মাধ্যমে হোক যেভাবেই হোক নানান রকমের প্রপাগান্ডা তারা করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু উচিত হবে যে শহরে যারা আছে সেখানে তো কাজগুলো চলছেই, গ্রাম এলাকার দিকে শহর অঞ্চলের বাইরের যে এলাকাগুলো সেখানে জোর দেওয়া, এবং এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু হার্ড ইমিউনিটির জন্য আমাদের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রায় আমরা খুব দ্রুত পৌঁছতে পারবো। দ্রুত বলতে আমি বোঝাচ্ছি এই বছরের মধ্যে পৌঁছতে পারবো। আমরা যদি এই বছরের মধ্যেও ওই হার্ড ইমিউনিটির লক্ষ্যমাত্রা বুঝতে না পারি বিভিন্ন কারণে, শুধু পরিকল্পনার মাধ্যমে করলেই হবে না, বাস্তবায়ন করতে হবে। এবং বাস্তবায়নের কাজটা যে কঠিন, মার্কিন যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী নিয়োগের তাদের সহযোগিতা নেওয়ার উদাহরণটাই কিন্তু আমাদেরকে বুঝায় যে বাস্তবটা কিন্তু অনেক কঠিন। তো যাই হোক, এই বিষয়টা তো গেল। আমি ওই অপপ্রচারের দুই একটা জায়গাতে বা এমনি যারা শঙ্কার মধ্যে আছেন তাদের কথা বলি। যে পার্শ্ব প্রতিক্রিয়া যদি হয়, কিছু তো হয়, কয়েকজনের তো হয়েছে, আর এই ইন্টারনেটে তো দেখা যাচ্ছে অনেক হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি টিকা এখন দেব কিনা, অন্যরা টিকা দিক তারপরে আমি দেব, এটা কিন্তু অনেকেই মনে করছে। এই প্রসঙ্গে আমি বলতে পারি যে পৃথিবীর অন্যতম যে বিশ্ববিদ্যালয়, সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর একটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, সেখানকার যে পাবলিক হেলথের যে ফ্যাকাল্টি, সেই ফ্যাকাল্টির যিনি প্রাক্তন ডিন প্রফেসর রিচার্ড ব্লুম, তিনি বলেছেন যে এই টিকা দেওয়ার জন্য ঝুঁকি আছে, একেবারে ঝুঁকি নেই তা না, আছে, কিন্তু সেই ঝুঁকিটা হলো আপনি গ্রসারি শপে যাওয়ার চাইতে কম। গ্রসারি শপে গেলে যে ঝুঁকিটুকু, আপনি লাইন ধরে ওখানে যাচ্ছেন, 6 ফিট দূরত্ব বজায় রেখে যাচ্ছেন, আপনি খুব দ্রুত বেরিয়ে আসছেন, মাস্ক পরে যাচ্ছেন, গ্লাভস পরে যাচ্ছেন, তারপরেও কিছুটা ঝুঁকি তো থাকেই। ওই রকম ঝুঁকি টিকার বেলাতেও আরো কম। টিকা যদি নেন আপনি, গ্রসারি শপে যাওয়ার চাইতেও ঝুঁকি কম। উনি কিন্তু এই কথা বলেননি যে জনসমাগমে গেলে যে ঝুঁকি, তা না। তিনি ভিড়ের মধ্যে যাওয়ার কথা বলেননি, তিনি মাস্ক ছাড়া ঘুরে বেড়ানোর কথা বলেননি। আমাদের দেশে কিন্তু আমরা দেখছি যে ভিড়ের মধ্যে মানুষ যাচ্ছে, জনসমাগমের এলাকাগুলোতে যাচ্ছে, আমাদের এই বাজারে ঘুরে বেড়াচ্ছেন, ভিড়ে এই যে কাজগুলো, ঝুঁকিটা কিন্তু আসলেই কম, এটা তেমন কোনো ঝুঁকি না। পার্শ্ব প্রতিক্রিয়ার কথা আপনি জিজ্ঞেস করছিলেন মিজান ভাইকে একটু আগে। পার্শ্ব প্রতিক্রিয়া, আমি আমার কথা বলি, আমি টিকা দিয়েছি এবং আমি টেরই পাইনি যে কখন টিকা দেওয়া হয়ে গেল। আমি তৈরি ছিলাম যে যদি ব্যথা ব্যথা হয় বা জ্বর টর আসে আমি প্যারাসিটামল খাবো। আমি প্রথম দিনে কোনো সমস্যা হয়নি, রাতের বেলা ঘুমের মধ্যে আমি টের পেলাম যে একটু আমার গাটা একটু ব্যথা করছে। তা আমি দেখলাম যে যদি বাড়ে তখন প্যারাসিটামল খাবো, বাড়েনি। আমি কিন্তু তারপরে পার করলাম, কোনো রকমের ওষুধ খাওয়া লাগেনি আমার। আমার ছোট বোনটা আমার সাথে টিকা দিয়েছে, আমার স্ত্রী আমার আগে রেজিস্ট্রেশনের সিরিয়ালটা পেয়েছে, টিকা দেওয়ার সিরিয়াল, রেজিস্ট্রেশন একসঙ্গেই করেছি, সেও পাইনি। আমাদের কারোই কোনো ধরনের সমস্যা তৈরি হয়। তো এই যে অপপ্রচারগুলো আশেপাশে দেখেন, এরকমই দেখবেন, পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কিছু। জি স্যার, এরপরে যদি কিছু থাকে আমরা বলবো, একটু পরে সেটা বলবো। জি স্যার, আপনার কাছে আমরা আসবো আবার। আমরা একটু একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, তারপরে আবার আমরা আলোচনায় ফিরে আসবো। আজকের আলোচনা যেটা আমরা করছিলাম, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতির পর আবার ফিরবো, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি ফেলে 21 আজকের আলোচনা। আমরা আলোচনা করছিলাম করোনা ভাইরাস পরিস্থিতি, করোনার টিকা এবং বিশ্বব্যাপী কোভ্যাক্সের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইতিমধ্যেই যে কোভ্যাক্সের সদস্য দেশগুলো তাদের যে টিকার ব্যবস্থা করা, সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমরা আবার একটু আলোচনায় সংযুক্ত হতে চাই অধ্যাপক ডক্টর এম.এ. আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব, তার কাছে। জনাব আজিজ, আমরা একটু আলোচনায় আনতে চাইবো যে আমরা জানি যে নানা চ্যালেঞ্জ পার করে আসলে বাংলাদেশের টিকা প্রদান কার্যক্রম চলছে, সারা বিশ্বেই এটি রয়েছে, শুধু আমাদের একা নয়। তারপরও রেজিস্ট্রেশনের জায়গাটি আমি একটু নজর দিতে চাইবো যে এটি আরও সহজীকরণ করা যায় কিনা। যেমন অনেক ভাসমান লোক ঢাকা শহরেই আছেন যারা আসলে হয়তোবা জানেনই না কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, বা আমরা একটু আগে স্যারের কাছ থেকে শুনছিলাম যে এই জায়গাটি আরও ব্যাপকভাবে করা যায় কিনা, সেই জায়গাটায় আপনার একটু মতামত শুনবো। এবং সেই সাথে
আরেকটি জায়গায় আলোচনা করতে চাইবো যে এই যে 4 সপ্তাহ না 8 সপ্তাহ, এটি আমরা জানি যে ইতিমধ্যে 8 সপ্তাহ করা হয়েছে, সেই জায়গাগুলো একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, গভর্নমেন্ট ইতিমধ্যেই সেই উদ্যোগটা নিয়েছে। একটু আগে আমি যা বললাম যে প্রান্তিক পর্যায়ে রিমোট এলাকায় গরিব জনগোষ্ঠী যারা, বঞ্চিত জনগোষ্ঠী যারা, তাদের বেলায় একটু উদ্যোগ নিতে হবে বিশেষভাবে, এবং শহরের বস্তি এলাকায় সেই জায়গাগুলোতে কিন্তু গ্রাম এলাকায় কোভিড কিন্তু সেরকম দেখা যায় না। সুতরাং সেখানে এক ধরনের অনীহা কিন্তু আছে জনসাধারণের মধ্যে, সাধারণ মানুষের কাছে। তাদের উৎসাহের ব্যাপারেও ঘাটতি আছে, এটাতে কোনো সন্দেহ নেই। কারণ গ্রামে গঞ্জে সেভাবে কোভিড দেখা যায়নি, শহরাঞ্চলে শুধু ছিল। সেই ক্ষেত্রে সরকার উদ্যোগ নিয়েছে যে সরকারের যে স্বাস্থ্যকর্মী আছে তারা সেই কাজটা করবে, এবং সেখানে জনপ্রতিনিধি, এনজিও এবং সিভিল সোসাইটির লোকজন তাদের সমন্বয় করে কাজটা করবে। প্রচারণাটাও আর একটু বাড়াতে হবে বলে মনে করি। তবে আমি আপনার সাথে একমত যে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা সেই ক্ষেত্রে তাদের জন্য ইজি করতে হবে। যদিও স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেওয়া আছে বাড়ি বাড়ি যে তাদের সহযোগিতা করে তাদের রেজিস্ট্রেশনটা করিয়ে নেওয়া, তারপরেও আরো যদি সহজ প্রক্রিয়া আনা যায় সেটা আরো ভালো হবে আমি মনে করি। তবে আমাদের গভর্নমেন্ট ইতিমধ্যে যে উদ্যোগগুলো নিয়েছে, আমি মনে করি যে আমাদের এটা শঙ্কার কোনো কারণ নেই, সেটা আমাদের রেজিস্ট্রেশনের নেটওয়ার্কে চলে আসবে বলে মনে করি। আপনি যেটা বললেন যে 4 সপ্তাহ 8 সপ্তাহ, এই কোভিড-19 এর এই ভ্যাকসিন এর কার্যক্রম ইমিউন রেসপন্স যেটা বলে, সেটা আসলে 4 সপ্তাহ 3 সপ্তাহ পরে শুরু হয়, এবং 3 থেকে 12 সপ্তাহ এর ভিতরে, 4 থেকে 12 সপ্তাহ এর ভিতরে আপনার টিকাটা সেকেন্ড ডোজটা দেওয়া যায়। আমাদের প্রথম একটা সিদ্ধান্ত ছিল 4 সপ্তাহ পরে। পরবর্তী সময় যেহেতু এটা নির্ভর করে টিকা আমাদের আসছে, কত দিবে, কি পরিমাণ রেজিস্ট্রেশন হচ্ছে, সেটার উপরে নির্ভর করে, সেই প্রেক্ষাপটে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে না, আমরা 8 সপ্তাহ পরে দিব। যদিও 12 সপ্তাহ পর্যন্ত দেওয়া যায়, কিন্তু আমরা সেই রিস্কটাও গভর্নমেন্ট নিতে চায় নাই। কারণ যেহেতু আমাদের দেশে প্রোডাকশন হয় না ভ্যাকসিন, বাইরের থেকে আনতে হচ্ছে, সেই জন্য সেই রিস্কটা নেয় না, এবং 8 সপ্তাহের মধ্যে সেকেন্ড ডোজটা দিবে। এবং এই 4 থেকে 12 সপ্তাহের মধ্যে দিলে আমাদের বৈজ্ঞানিকভাবে কোনো সমস্যা হয় না, এবং সেই জন্য 8 সপ্তাহ পরে দেওয়া হচ্ছে। এবং যে অ্যাপস এর মাধ্যমে দেওয়া হচ্ছে, আমাদের রেজিস্ট্রেশন করার পরে এই সেকেন্ড ডেটটা যখন দেওয়া হচ্ছে, সেটাও তাদের মেসেজ, সেই প্রপার টাইমে তারা মেসেজ পেয়ে যাবে। সেটা আমাদের ডিজিটাল প্রযুক্তির জন্য সেটা আমাদের জন্য অনেকটা সুবিধা হয়েছে। সুতরাং আমি মনে করি যে এখন সরকারের আরো তো ব্যাপক পরিকল্পনা। দেখেন, এই স্কুলের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কলেজের শিক্ষক এবং কর্মচারী যারা আছে, শিক্ষা প্রতিষ্ঠানের অফিস স্টাফ এবং ছাত্রছাত্রী, তাদেরকেও ভ্যাকসিনেশনের আওতায় আনার সরকার সিদ্ধান্ত নিয়েছে। এবং ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক আছে তারা কিন্তু, মানে ডিসি মহোদয় একটা বিশ্ববিদ্যালয়ে দেখলাম, তারাও চাচ্ছে যে ছাত্রদের ভ্যাকসিনেশনের মাধ্যমেই তারা হলে উঠাবে, এবং সরকারও সেভাবে এগোচ্ছে। তো আমার মনে হয় যে সার্বিকভাবে আমাদের যে সক্ষমতাটা আছে, আমাদের সক্ষমতাটা যে এই আগের ইপিএ প্রোগ্রামে আমাদের অনেক পুরস্কার পেয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিনেশন পুরস্কার পেয়েছে। আমাদের যে সেট আপটা আছে ইপিএ প্রোগ্রামে, সেটা খুব শক্তিশালী সেট আপ। 42,000 আমাদের প্রশিক্ষিত কর্মী আছে যারা ভ্যাকসিন দিতে পারে, এবং ভ্যাকসিনেশন টিমও আমাদের প্রায় 7,344 জন 44টি ভ্যাকসিনেশন টিম আছে। সুতরাং আমাদের সামনের যে সময় আছে, আমরা যে রোডম্যাপ নিয়ে আগাচ্ছে গভর্নমেন্ট, আমরা মনে করি যে সেটা আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামে কোনো সমস্যা হবে না। এই ভ্যাকসিনেশন রেজিস্ট্রেশনের যে বীর্যম ছিল, সেটাও কিন্তু সুচারুভাবে হচ্ছে। যারা ভ্যাকসিনেশনে রেজিস্ট্রেশন হচ্ছে, যাদের মেসেজ আসছে, তারাই কিন্তু আসছে টিকা নেওয়ার জন্য। আরেকটা ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ হলো যে গভর্নমেন্ট যেটা চিন্তা করছে যে আমাদের দেশে ভ্যাকসিন উৎপাদন করা যায় কিনা। যে সমস্ত দেশে ভ্যাকসিন আমরা আনছি, তাদের প্রযুক্তি এনে
চীন বলেন, রাশিয়া বলেন, জনসন এন্ড জনসন বলেন, কিংবা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকাই বলেন, প্রযুক্তি এনে আমাদের দেশে উৎপাদন করা কয়েকটি কোম্পানি আছে, আমাদের উৎপাদন করার মতো সক্ষমতা তাদের আছে। সেখানে আমাদের দেশে উৎপাদন করলে আমাদের সেই কষ্টটা কেমন হবে না কি আমাদের পারচেজ করে আনলে কষ্টটা কেমন হবে, সেটা কিন্তু কাজ চলছে। আচ্ছা আচ্ছা। তো গভর্নমেন্টের যদি কস্ট এফেক্টিভ সেভাবে হয়, তাহলে হয়তো আমাদের দেশে উৎপাদন করার ব্যবস্থা করছে, সেক্ষেত্রে আমাদের জন্য আরো ভালো হবে। তবে এটা ঠিক যে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা একটু লম্বা সময় লাগবে হয়তো। অধ্যাপক আজিজ, আমি একটু এই জায়গাটা আমি একটু যোগ করতে চাই। স্যার যিনি বলছিলেন যে ভ্যাকসিনেশনের আমাদের যে জনসংখ্যা, আমাদের যে কর্মপরিকল্পনা একটি লম্বা সময়, এবং সেক্ষেত্রে আমরা জানি যে প্রাইভেট মেডিকেল যারা রয়েছেন তারাও কিন্তু একটা দাবি করেছিলেন যে তাদেরকে এই কাজে সম্পৃক্ত করা, যাদের সক্ষমতা আছে তারা বেসরকারিভাবে টিকা ক্রয় করে যদি নিজেরা দিতে চান, আমরা সেই জায়গাগুলো ভাবতে পারি কিনা। কারণ এখানে সরকারের একার পক্ষে এত বড় একটি জায়গা কম সময়ে করাও তো একটা চ্যালেঞ্জের ব্যাপার। ধন্যবাদ আপনাকে। দেখুন, সরকার তো বিনামূল্যে টিকা দেওয়ার জন্য কমিটেড, এবং আর্থিক সচ্ছলতা ও সক্ষমতাও আছে সরকারের, এবং তাদের ম্যান পাওয়ারও আছে। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট এখনই প্রাইভেটে দেওয়ার চিন্তা করছে না। প্রাইভেটে দিলে জনসাধারণের একটা বাড়তি খরচ হবে, এবং ম্যানেজমেন্টেরও সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, দুর্নীতির হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য অনেক আলোচনা সমালোচনার সম্ভাবনা আছে। সুতরাং সরকারের যেহেতু অর্থনৈতিক সক্ষমতা আছে, তাদের গভর্নমেন্টের ম্যান পাওয়ার আছে, কমিটমেন্ট, রাজনৈতিক সদিচ্ছা আছে মাননীয় প্রধানমন্ত্রীর, সুতরাং সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে দিয়ে আলোচনা সমালোচনা কিংবা মানুষের উপর ব্যয়ভার বৃদ্ধি করে দেওয়ার কোনো যুক্তি আছে বলে এই মুহূর্তে আমি মনে করি না। এই মুহূর্তে গভর্নমেন্ট কমিটেড, গভর্নমেন্ট নিজেই বিনা খরচে জনসাধারণ টিকা দেবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও ফিরবো। আমরা আবার একটু ডক্টর মিজানুর রহমান করলে আপনার কাছে আসবো। দ্বিতীয় ভাগে আলোচনায় যেটা আলোচনা করতে চাইবো যে এই যে আমাদের যে কর্মপরিকল্পনা, ইতিমধ্যে আমরা সকলেই বলছিলাম যে আমাদের রেজিস্ট্রেশনের জায়গাটা আরেকটু সহজ করা যায় কিনা, আমাদের অপপ্রচারের বিরুদ্ধে আমাদের একমাত্র হাতিয়ার হতে পারে আমাদের সচেতনতা এবং সকলকে এগিয়ে আসা। এবং তার সাথে সাথে আমি প্রথমে যেটি বলছিলাম যে আমাদের টিকা দিতেই হবে, কিন্তু আমাদের যে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারগুলো সেগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। এই জায়গাগুলো যদি একটু যোগ করেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি রেজিস্ট্রেশনের বিষয়ে একটা কথা আমি যোগ করতে চাই। আজিজ ভাই তো সবই বলেছেন। আমাদের এই জিনিসটা আপনি যদি খেয়াল করেন যে রেজিস্ট্রেশন বিশ্বের অন্যান্য দেশের দিকে যদি তাকান, বাংলাদেশে যে রেজিস্ট্রেশনের যে পদ্ধতিটা দিয়েছে, অ্যাপস দিয়েছে, সবচেয়ে কিন্তু সহজ। হ্যাঁ, এখন তো বাংলাদেশের একটা রিক্সাওয়ালার কাছেও মোবাইল থাকে এবং নেট কিন্তু অ্যাভেলেবল, মোবাইল তারা নেটও চালায়, এবং মানে খুবই সহজ একটা রেজিস্ট্রেশন করা। কিছুদিন আগে আমেরিকার থেকে একটা দম্পতি এলো, আমার সাথে আলাপ হয়েছে, তারা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। সাধারণ মানুষ ওখানে পর্যন্ত, এবং বিশ্বের অনেক দেশেই তারা যে টিকাটা দিবে এখন পর্যন্ত তারা কিন্তু খুব হিমশিম খেয়ে যাচ্ছে, তা কিভাবে পদ্ধতি আসলে দিবে। কিন্তু বাংলাদেশে একদম সহজ, এত সহজ মনে হয় বিশ্বের অন্য কোনো দেশে মনে হয় নাই। হ্যাঁ, যে সুতরাং যে রেজিস্ট্রেশনের পদ্ধতি এর চেয়ে আর কি সহজ করবে, এসে সহজ কিন্তু করে দিয়েছিল। আমাদের সেখানে কোনো দ্বিমত নেই, কিন্তু এই যে আপনার কথা হচ্ছে যে যারা একেবারে মনে করেন স্লাম এরিয়ায় রয়েছেন, বস্তি এলাকায় রয়েছেন, প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন, তাদেরকে একটু সুযোগ বাড়তি দেওয়া যায় কিনা? আমাদের অবশ্যই অনেক সুন্দর একটা সিস্টেম, প্রধানমন্ত্রীর চিন্তা চেতনায় তো আছেনই, নইলে তো উনি প্রাইভেট সেক্টরে ছেড়ে দিতেন আসলে। কিন্তু প্রাইভেট সেক্টরের ব্যাপারটা কিন্তু ছাড়ছে না, কারণ উনি নিশ্চিন্ত করতে চান যে প্রতিটা জনগণ বিনামূল্যে, প্রতিটা মানুষ যেন বিনামূল্যে এই ভ্যাকসিনটা পায়। এবং ধীরে ধীরে আমাদের যে একটা পরিকল্পনা আছে, যেটা রাষ্ট্রের থাকে আর কি, যে প্রথমে কারা পাবে, এইভাবে ধাপে ধাপে যে জিনিসগুলো বেসরকারি মেডিকেলে যাদের সক্ষমতা রয়েছে তাদের দিলে সমস্যা কোথায়? আমরা যদি একটি দর নির্ধারণ করে দিই, আমরা যদি একটি নিয়মকানুন করে দিই, আমি সেটাই বলছিলাম যে বেসরকারি মেডিকেলে যারা উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে 10 লাখ ডোজ দাবিও করেছেন যে আমরাও পারবো, আমাদেরও সেই সেট আপ রয়েছে সরকারের চাপটা কমানোর জন্য। এইটা করা যায়? চাপটা কমানো, এটা একটা বিষয় আছে যে চাপটা কমবে, কিন্তু আসলে যে ওখানে দিলে অনেক সময় আসলে দুর্নীতির যে বিষয়গুলো আছে, হ্যাঁ, আজিজ ভাই যেটা উল্লেখ করেছেন, এটা কিন্তু চলে আসে আসলে। আর গভর্নমেন্ট যেহেতু সক্ষম, দিতে সক্ষম, এবং তার ম্যানেজমেন্টও অত্যন্ত সুদক্ষ, হ্যাঁ, সুতরাং এখানে আসলে প্রাইভেট সেক্টরে
দিয়ে একটা সমালোচনা বা বিশৃঙ্খলা তৈরি করা দরকার নেই আসলে আসলে। ভাবছেন না এখন। হ্যাঁ, এটা এখন ভাবছেন না। আর যে বস্তির যে লোকদের এটা তো দেওয়া হবে, ধীরে ধীরে তো সব দেওয়া আছে। আপনি যদি খেয়াল করেন, বিগত দিনের দিকে তাকান, ইতিহাসের দিকে তাকান, তো দেখবেন যে বাংলাদেশ প্রতিটা ভ্যাকসিনে কিন্তু সফলতা লাভ করেছে। হ্যাঁ, এবং বিশ্বের অন্যান্য দেশের সাথে যদি তুলনা করেন, তাহলে বাংলাদেশ মানে এই যে ইপিআই প্রোগ্রামের মাধ্যমে বলেন বাংলাদেশ কিন্তু এই ভ্যাকসিনেশনে, হ্যাঁ, যে অনেক অগ্রগামী। অবশ্যই হ্যাঁ, অনস্বীকার্য। সুতরাং তাদের এই বিশ্বাস একেবারে আছে, প্রত্যন্ত সরকারের চরাঞ্চলের এই একটি বিশ্বাস আছে টিকাদান যে কার্ড এই রয়েছে করোনা আমাদের ভ্যাকসিনও দেশে। তারা ওইভাবে তারা কিন্তু কার্যকর করবে। হ্যাঁ, এবং এটা কিন্তু আমরা এটা আশাবাদী এবং আপনি যদি দেখেন যে এখন পর্যন্ত বিশ্বের 130টা দেশ, হ্যাঁ, কিন্তু এখন কোনো ভ্যাকসিন পায় নাই। সেদিন বিশ্ব স্বাস্থ্য সেখানে সংস্থার অনেক প্রধান উন্নত যেটা দেশও বলছিলেন, আছে। যে 130টা দেশ এখন পর্যন্ত একটা ডোজ পর্যন্ত ভ্যাকসিনই পায় নাই, ভ্যাকসিনই পায় নাই। সেখানে আমাদের বাংলাদেশ এশিয়ার মধ্যে প্রায় তৃতীয় দেশ এবং বিশ্বের মধ্যে যে 10টা দেশের মধ্যে একজন, যে আমরা যে একটা দেশ, আমরা যে পেয়ে গেছি ভ্যাকসিন, যে আমরা কার্যক্রম চলছে, এটা আমাদের জন্য একটা অবশ্যই অনেক একটি বড় একটা বড় পাওনা। প্রাপ্তি আমাদের, অবশ্যই। ধন্যবাদ আপনাকে। আমরা অধ্যাপক ফারুক স্যারের কাছে একটু যেতে চাইবো। স্যার, আমরা আলোচনা শেষ দিকে চলে এসেছি, যেটি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে টিকা দান কর্মসূচি চলছে, দ্বিতীয় ধাপের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে, চ্যালেঞ্জ, আমরা কথা বলেছি, রেজিস্ট্রেশন নিয়ে কথা বলছি। একটু আসবো যে আমাদের আসলে বিশ্বব্যাপী অনেক জায়গায় জরিপ হচ্ছে, গবেষণা হচ্ছে যে টিকা দেওয়ার পর আসলে কতটুকু সুরক্ষা হচ্ছে। এবং আমরা জানি যে গতকালই আমরা স্কটল্যান্ডের একটি উদাহরণ দেখেছি, সেখানে টিকা নেওয়ার পর যে হাসপাতালে ভর্তির সংখ্যাটা অনেকাংশে কমে এসেছে। আপনারা নিজেও এগুলো নিয়ে কাজ করছেন। আমাদের দেশে এই যে অ্যান্টিবডি টেস্টের কথা বলা হচ্ছে, টিকা দেওয়ার পরে আসলে কতটুকু আমরা শুরু করতেছি, এই জায়গাগুলো আমাদের নজর দেওয়ার প্রয়োজন আছে কতটুকু? হ্যাঁ, এখানে উত্তরটা এরকমই যে দেওয়া উচিত। তবে ওই একেবারে ঠিক প্লান্টলি আবার দেওয়া উচিত বলাটাও ঠিক হবে না, মানে ওখানে কিছু শর্ত যুক্ত ভাবে যাওয়া ভালো আর কি। প্রথমত যে হসপিটালাইজেশনের যে রেট, এটা কমবে, অবশ্যই কমবে, এবং সেটা যে কোনো টিকাই আপনি দিন না কেন, যেই দেশের টিকাই হোক না কেন, সেটাতে এটা অবশ্যই কমবে। আর আমাদের দেশের একটা হলো যে আমরা যে টিকাটা দিচ্ছি, যেটা একটু আগে আমাদের আজিজ ভাই বলছিলেন, অক্সফোর্ডের টিকাটা, প্রথমত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে গবেষক দল এটি আবিষ্কার করেছেন, তারা কিন্তু অত্যন্ত অভিজ্ঞ এই টিকার ব্যাপারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই লোকগুলোর, এই টিমের বা তাদের যে ল্যাবগুলো, এই ল্যাবগুলো কিন্তু আরো টিকা আবিষ্কার করেছে, এবং এই করোনার যে কাজিনগুলো, তাদের ওই গ্রুপের, ওই ফ্যামিলির যে অন্যান্য ভাইরাসগুলো, এগুলো নিয়ে তারা কিন্তু অনেকদিন ধরেই গবেষণা করছে। অতএব তাদের পক্ষে খুব দ্রুত একটা টিকা বের করে আনা কিন্তু সম্ভব হয়েছে। আরেকটা বিষয় হলো যে তারা যে টেকনোলজিটাকে ব্যবহার করছে, যেমন আমেরিকার ফাইজার এবং মডার্না, তারা আরএনএ, মেসেঞ্জার আরএনএ, অর্থাৎ আরএনএটাকে ভেঙে ছোট ছোট খণ্ডাংশ, সেটি শরীরে যদি ঢুকানো হয়, তখন ওখানে এক ধরনের স্টিমুলেশন তৈরি হবে সেলগুলোতে, এবং সেই শরীরের কোষগুলো থেকে তখন ওই প্রোটিন বেরোবে, উৎপন্ন হবে, যেটা আমাদের অ্যান্টিবডি হিসেবে এই করোনা ভাইরাস যদি কখনো শরীরে যায় তাকে ঠেকাবে। তো এই টেকনোলজিটা নিয়েও অনেকদিন যাবৎ কাজ হচ্ছে, কিন্তু এটি কিন্তু কখনোই একেবারে টিকা হিসেবে সরাসরি মানব শরীরে প্রবেশ করার মতো সুযোগ হয়নি। এইবারই কিন্তু প্রথম ফাইজার এবং মডার্নার যে দুটো টিকা, এটা কিন্তু এইবারই প্রথম যে এমআরএনএ টেকনোলজি ব্যবহার করে জনগণের মাঝখানে টিকা দেওয়ার জন্য এলো। অতএব এখানেও কিন্তু তাদের যদিও খুব মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি, আমরা পার্শ্ব প্রতিক্রিয়া না বলে এটাকে বিরূপ প্রতিক্রিয়া বলি। আসলে আমরা ফার্মাসিস্টরা প্রতিক্রিয়াকে দুই ভাগে ভাগ করি, একটা হলো পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্ট, আর একটা হচ্ছে বিরূপ প্রতিক্রিয়া, অ্যাডভার্স এফেক্ট। তো অ্যাডভার্স এফেক্ট তেমন কিছু হয়নি। পার্শ্ব প্রতিক্রিয়া যদি বলেন, সাইড এফেক্ট, মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া যেগুলো, সেগুলো তো আছেই। ওই যে সাধারণ একটুখানি হালকা একটু জ্বর হওয়া, হালকা একটু ব্যথা হওয়া, একটু মাথা ঘোরানো, একটু মাথা ব্যথা, এগুলো খুব সামান্য, একটু ঘুমালে কিংবা একটু সামান্য ওষুধ খেলে চলে যায়। আমাদের এই অক্সফোর্ডের টিকার বেলায় কিন্তু এটি আরো কম, কারণ হচ্ছে যে এটি এডিনো ভাইরাস দিয়ে তৈরি। এখানে কোনো ভাইরাসের কোনো নিউক্লিক অ্যাসিড বেসিড ওই সমস্ত কিছু নাই। এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় করে দেওয়া ভাইরাসকে, যে ভাইরাসের কোনো ক্ষমতাই নাই মাল্টিপ্লাই করার, এবং সেটাকে দিয়ে তারা ব্যবহার, এবং এই মেকানিজমটা, এই টেকনোলজিটা ব্যবহার হচ্ছে অনেকদিন ধরে। অনেকগুলো টিকা এই মেকানিজমে বেরিয়ে এসছে, পৃথিবীর বহু দেশে এইগুলো কাজ করছে, এবং আমরা এটার সঙ্গে পরিচিত। অতএব এখানে কিন্তু ওই পার্শ্ব প্রতিক্রিয়াটাও খুবই কম। আমাদের দেশে যেই কারণে আমাদের দেশে মানুষের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম দেখা যাচ্ছে,
বিরূপ প্রতিক্রিয়া তো পাইনি আমরা, এখন পর্যন্ত রিপোর্টেড হয়নি বিরূপ প্রতিক্রিয়া। একটি মিডিয়াতে একবার নিউজ এসেছিল, সেটাও এই মাসের শুরুর দিকে, যে কতজন পার্শ্ব প্রতিক্রিয়া বিরূপ প্রতিক্রিয়া আক্রান্ত হয়েছে। জি আসলে সেটা পরে দেখা গেল যে সেটা বিরূপ প্রতিক্রিয়া না, সেটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ওই যে মাথা ব্যথা, জ্বর, হালকা জ্বর ইত্যাদি এগুলো ছিল। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের দেশে এমনিতেই এই বিরূপ প্রতিক্রিয়া তো নেই টিকা দেওয়ার পর, পার্শ্ব প্রতিক্রিয়াও খুবই কম। জি এবং এক একটা মানুষের শরীর যেহেতু এক এক রকম, অতএব আমার যদি একটু জ্বর হয়, আমার ভাই বা বোনের বা আমার সন্তানের একটু জ্বর নাও হতে পারে। তো এটা একই রকম ভাবে ইউনিফর্ম একটা লেভেলে থাকবে তা না। তো সেই কারণে আমার বিশ্বাস যে এখানে হসপিটালাইজেশনের রেট ওই স্কটল্যান্ডের চাইতেও কম হবে, কারণ আমাদের দেশে যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি আমরা, সেটা এরকমই ইন্ডিকেট করে। আমি দ্বিতীয় যে প্রসঙ্গটি বলতে চাই সেটি হলো যে আমাদের এই যে পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিম বাংলা, সেখানে তো যেই জনগণ থাকেন সেই জনগোষ্ঠী কিন্তু আমাদেরই জনগোষ্ঠীর একটি অংশ। আমরা যেটা বঙ্গ বলে পরিচিত ছিলাম যে এলাকাটা, তারই একটা অংশ তারা। আমরা পূর্ববঙ্গ, তারা পশ্চিমবঙ্গ। এখন এখানকার লোকদের খাদ্যাভ্যাস, জীবনযাপন সবকিছু অ্যানথ্রোপোলজিক্যালি বা জেনোম যদি আমরা হিসেব করি, তাহলে যেরকম ওখানকার লোকদেরও সেরকমই। এই টিকাটা কিন্তু ওখানে ক্লিনিক্যাল ট্রায়ালে ছিল, আমাদের এখানে ছিল না, কিন্তু ওখানে ছিল। অতএব আমরা তাদের যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটা নিয়ে নিতে পারি। ওখানে তারা অক্সফোর্ডের টিকার উপরে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও বেশি পায়নি। আচ্ছা আচ্ছা অতএব এই জায়গাটাতে আমি আবারও বলতে চাই, বারবার বলতে চাই যে এখানে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। যারা এখনো মনে করেন, দ্বিধার মধ্যে যারা আছেন, তাদেরকে আশ্বাস দিতে চাই একজন ফার্মাসিস্ট হিসেবে যে এটি অমূলক, আপনার এই ভয়টি অমূলক। এবং যদি কোনো সাইড এফেক্ট অর্থাৎ মৃদু প্রতিক্রিয়া হয়, পার্শ্ব প্রতিক্রিয়া হয়, তার জন্য ওখানে টিম থাকে, এমনকি আপনার ফলো আপ করার জন্য আপনার সেই মেকানিজম সরকারের আছে। জি তারা ভালোভাবে এটা ম্যানেজমেন্ট করছে, খুবই ভালোভাবে। আমরা শুধু সরকারের প্রশংসা করছি সেটা না, আসলে এই সরকারের একটা ভালো ম্যানেজমেন্ট সিস্টেম তাদের আছে এবং তারা খুব ভালো কাজ করছে। জি তো এখন ওই যে প্রসঙ্গটিতে আমি আরেকটু আসতে চাই, সেটা হলো যে রেজিস্ট্রেশনের পদ্ধতিটা সহজ করা যায় কিনা। জি স্যার আমার মনে হয় যে রেজিস্ট্রেশনের পদ্ধতিটা এইভাবে একটু সহজ করা যায়। সেটা হলো আমি কয়জনকে টিকা দিলাম, কে কে টিকা পেলো, কে কে ফার্স্ট ডোজ পেলো, কার ফার্স্ট ডোজ বাকি আছে, জি এই জায়গাটা তো আমাদের দরকার হিসাবটা করা। জি তো ভোটার আইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড যেহেতু আমি ব্যবহার করছি, এনআইডি ব্যবহার করে টিকা দিচ্ছি। অতএব আমি যদি সেই প্রত্যন্ত এলাকার কথা যদি বলছিলাম, গ্রাম এলাকায় কিংবা পার্বত্য এলাকায় কিংবা শহরের বস্তি কোথাও যদি বলি, সবার তো আইডি কার্ড নিয়ে রেজিস্ট্রেশন করবে, তারপরে তারা যাবে, তাদের কাছে মেসেজ আসবে। সবার কাছে মোবাইল আছে সত্য কথা, কিন্তু আপনার এই যে রেজিস্ট্রেশন করার যে পদ্ধতিটা এবং রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে মেসেজ পাবে, তারপরে সে যাবে, তা না করে সরাসরি যদি টিমটা বস্তিতে চলে যায় এবং আইডি কার্ড কাদের আছে, আসো তোমরা টিকা নাও, তো হবে কি, কম্পিউটারে যদি থাকে, কম্পিউটারের মধ্যে নেট তো আছেই, অতএব এটা তো সবসময় একটিভ। তো যেই আসলো, আব্দুল জলিল আসলো কিংবা আব্দুল সগির আসলো, তার আইডি কার্ড দেখলে আমি যখন পাঁচ করি, তখনই তো বোঝা যাচ্ছে যে উনি কি টিকা দিয়েছেন না দেননি। এবং ওখানে থেকে আমরা যদি বলি যে আপনার এইটা হলো, আমাদের একটা ফর্ম ছাপানো অবস্থায় থাকলো, সেখানে ওখানে যে কর্মকর্তা থাকবেন তার সিল সাপোর্ট থাকলো, সিগনেচার থাকলো, ওখানে আমরা আব্দুল জলিলকে দিয়ে দিলাম যে আপনার আজকে দেওয়া হলো প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ আপনি 8 সপ্তাহ পরে অমুক জায়গায় গিয়ে দেবেন। জি এটা কিন্তু একটু সহজ হয়, ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়, কারণ আমরা কিন্তু সবটাই ডিজিটালি করছি। জি স্যার অতএব ডিজিটালি করলে সে আমার কাছে আসতেই হবে এমন কোনো কথা নাই, আমিও তার কাছে যেতে পারি। জি স্যার। বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই করা যায়। দিনাজপুরের লোক যদি ঢাকায় বসে টিকা দিতে পারে রেজিস্ট্রেশন করে, তাহলে এটা করা যাবে না কেন? অবশ্যই করা যায়। জি স্যার। অর্থাৎ ডিজিটাল ফেসিলিটিটাকে একেবারেই সহজ করে ব্যবহার করতে পারি। এটা কিন্তু উত্তরটা হচ্ছে, আমার কাছে মনে হয়, আমি ডিজিটালি বিশেষজ্ঞ না, কিন্তু আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটা সম্ভব। জি স্যার তো এইটা করার দরকার, এটা করার দরকার এই জন্য যে আমাদের হাতে অফুরন্ত সময় কিন্তু নেই। আর হার্ড ইমিউনিটির জন্য আমরা কিন্তু 2 বছর অপেক্ষা করতে পারবো না। কারণটা হলো, আশঙ্কাটা হচ্ছে এই, আমরা কিন্তু এখনো জানি না যে এই টিকাটা কি 1 বছরের জন্য একটি, নাকি আরো বেশি সময়ের জন্য একটি, নাকি আরো কম সময়ের জন্য একটি। জি তো সেই ক্ষেত্রে খোদা না করুক,
যদি এটা কম সময়ের জন্য কার্যকারিতা বজায় থাকে, তো তাহলে আমরা যদি একটু দ্রুত কাজটা শেষ করতে না পারি, আমাদের উদ্দিষ্ট যে টার্গেট গ্রুপটাকে যদি দিতে না পারি টিকা, জি স্যার, তাহলে কিন্তু হার্ড ইমিউনিটি অর্জন করা মুশকিল হয়ে যাবে। মুশকিল হয়ে যাবে। জি, কারণ আমরা টিকা শেষের দিকে যাদেরকে দেব, ইতিমধ্যে প্রথম দিকে যাদেরকে টিকা দেওয়া হয়েছে তারা কিন্তু আবার আগের জায়গায় চলে যাচ্ছে। জি, তার মানে সেই তাদের জায়গাটা অ্যান্টিবডি গুলো আর থাকছে না। বিবেচনায় রাখতে হবে, যদিও স্যার। এখানে কথাটা একটা আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয়েছে এবং এখনো হচ্ছে। আমরা খুব আশাবাদী যে অ্যান্টিবডি গুলো হয়তো 6 মাসেরও বেশি সময় অ্যাক্টিভ থাকবে। জি, যদি থাকে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। জি। যদি না থাকে তাহলে কিন্তু আমার হার্ড ইমিউনিটির জন্য একটু মুশকিলই হবে। জি স্যার, স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শেষ দিকে চলে এসেছি। আমরা অবশ্যই প্রত্যাশা করবো সেদিকে সরকার নজর দেবে। যাবার আগে ছোট্ট করে একটু জানতে চাইবো যে ডক্টর এম এ আজিজ, যারা এখন টিকা গ্রহণ করতে চান বা একটু দ্বিধাদ্বন্দ্বে আসেন যাওয়ার আগে, তাদের জন্য যে একটু মেসেজ ছেড়ে যান। আপনাকে দেখুন, এখন এটা পরীক্ষিত যে এখন টিকাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, রেজিস্ট্রেশন সঠিকভাবে সম্পন্ন হচ্ছে। সবাইকে টিকাদান কেন্দ্রে আসা উচিত, তাদের রেজিস্ট্রেশন করা উচিত, টিকা দেওয়া উচিত এবং পাশাপাশি তারা স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত, মাস্ক পরা উচিত, অন্যান্য স্বাস্থ্যবিধি মানা উচিত জি, এবং সরকারকে সহযোগিতা করা উচিত টিকাদান কর্মসূচিতে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে শেষ দিকে এসে ডক্টর মিজানুর রহমান কমল, আপনার কাছ থেকে একটু যাবার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলে যান। আসলে যে বাংলাদেশে যে টিকা দান কর্মসূচি যে শুরু হয়েছে, কোভিড যে টিকা, এটা সবার আসলে নেওয়া উচিত। আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মেনে, এবং আজকে যে ফারুক স্যার যে কথাটা বলেছেন যে সর্বস্তরে টিকা পৌঁছানোর জন্য যে সহজভাবে যে রেজিস্ট্রেশনের কথা যিনি বলছেন যে বাড়ি বাড়ি গিয়ে, সেটাও এর ভিতর অন্তর্ভুক্ত করা যায়। যে যেহেতু আজিজ ভাই ওই কমিটির একজন আছেন, যে তারা আলোচনা করতে পারেন যে কিভাবে যে সবার কাছে এই টিকাটা পৌঁছানো যায়। কারণ রেজিস্ট্রেশন করা যদিও এটা সহজ একটি পদ্ধতি, তারপরেও কারো কারো পক্ষে এটা আসলে যে ইসের সৃষ্টি করছে, যে আগ্রহ মানে হারিয়ে ফেলছে অনেকেই, যে কয়েকবারের চেষ্টায় যদি না পারে সে আগ্রহ হারিয়ে ফেলছে। এবার অনেকে অশিক্ষিত মানুষ আমাদের বাংলাদেশে, সেটাও বিষয় দেখা উচিত। তা এইগুলো করে যে আমাদের সবার কাছে টিকা পৌঁছানো উচিত। আর তার আগ পর্যন্ত আমাদের অবশ্যই মাস্ক পরা উচিত। মাস্কের আসলে কোনো বিকল্প নেই, এবং আপনি টিকা নিলেও আপনাকে মাস্ক পরে আসলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আপনার সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, ঘন ঘন হাত ধোয়ার যে কর্মসূচি সেটা আপনাকে পালন করতে হবে, এবং সর্বোপরি নিজের স্বাস্থ্য রক্ষা করতে হবে, এর পরিবারের স্বাস্থ্য, জনগণের স্বাস্থ্য। এইভাবে একটি রাষ্ট্রকে আমরা আরো উন্নত স্তরে পৌঁছে নিতে পারবো। এবং আমরা সকলে মিলে যদি এগিয়ে আসি, অবশ্যই সরকারের যে কর্মপরিকল্পনা রয়েছে, বৈশ্বিক যে করোনাকে মোকাবেলা করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, সেটিকে আমরা অবশ্যই এগিয়ে নিয়ে যেতে পারবো, সে প্রত্যাশা রাখছি। ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান কল্লোল, ধন্যবাদ অধ্যাপক আবু ফারুক স্যার, এবং ধন্যবাদ অধ্যাপক ডক্টর এম এ আজিজ। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এভিল 21 রাতের আজকের আলোচনা এখানে শেষ করছি। সকলেই যারা টিকা নেওয়ার জায়গায় আছেন বা 40 ঊর্ধ্ব থেকে এখন পর্যন্ত যারা সে আওতায় রয়েছেন, অবশ্যই টিকা কেন্দ্রে যাবেন, রেজিস্ট্রেশন করবেন, টিকা নেবেন, এবং যারা এখনও টিকা নিচ্ছেন বা নেননি, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সেই প্রত্যাশা রেখে আজকে আলোচনা শেষ করছি। শুভরাত্রি।